নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ দ্বিতীয়বার সপ্তাহে আমরা উপস্থিত হয়েছি বিনিয়োগে বসত লক্ষ্মীর একটি দ্বিতীয় পর্ব নিয়ে। তাহলে প্রথম পর্বে তো আমরা দেখেইছি শেয়ার মার্কেট নিয়ে। আজকে আহ শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা আমরা ন্যাচারালি যেটা বলে থাকি। আজকে আপনার শত্রু নিয়ে কথা বলবো। আপনারা মানে যারা ধরুন বিনিয়োগকারী, যারা এই অনুষ্ঠানটি দেখেন, আপনারা কি জানেন আপনাদের প্রধান শত্রুকে? আপনাদের সব থেকে বেশি ক্ষতি করছে কারা, এবং কারা আপনার এই বিনিয়োগ থেকে যে প্রাপ্ত রিটার্ন, সে রিটার্নের মাত্রা দিন দিন কমিয়ে দিচ্ছে? এটা জানা আছে? যদি না জানা থাকে তাহলে এপিসোডটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের সঙ্গে এপিসোডে উপস্থিত রয়েছেন সুব্রত পাল। সুব্রত বাবু, অনেক অনেক আপনাকে স্বাগত জানাই আমাদের শোতে। কি? তাহলে আমরা আজকে শত্রু নিয়ে কথা বলি, মিত্র নিয়ে তো পরে আমরা একদিন একটা পড়বো যে মিত্রকে। আর মিত্রকে। আজকে তাহলে শত্রু নিয়ে কথা বলি। যে একটা ইংরেজিতে একটা কথা আছে, কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ এন্ড কিপ ইউর এনিমিজ ক্লোজার। তাহলে শত্রুকে আমরা একটু কাছাকাছি টেনে নিই, চিনে নি ভালো করে এই শত্রুটা কি। আপনি শুরু করুন তাহলে। একজন যে ইনভেস্টর, যিনি টাকা বিনিয়োগ করতে চলেছেন, তার বেশ কিছু শত্রু মার্কেটে আছে বা বাজারে বা আমরা দেখতে পাই। যদি এই শত্রুকে উনি প্রথম থেকে চিনে নিতে পারেন, তাহলে কিন্তু অর্ধেকটা যুদ্ধ উনি জিতে নিয়েছেন, এটা ধরে নেওয়া যায়। তা প্রধান শত্রু কিন্তু হচ্ছে মানুষের মন। যে মন কিন্তু প্রায় সময় আমাদের আহ দেখা যায় না, কিন্তু মনের মধ্যে প্রচুর ভাবনা আসে, ভয় আসে, লোভও আসে। মার্কেট যখন আমাদের ক্রমাগত নিচের দিকে নামছে, তখন আমরা দেখি আমরা ভয় করি, প্যানিক করি। কিন্তু আমরা যখন হিস্ট্রি দেখি, মার্কেট যে কারেকশন হয়, নিম্নমুখী হয় কিন্তু অল্প দিনের জন্য, কিন্তু মার্কেট বা বাজার আবার কিন্তু ঊর্ধ্বমুখী হয়। তা কোনো কিছুই চিরস্থায়ী নয়, এটা তো আমরা অবশ্যই জানি। সেই জন্য যে মার্কেট বা বাজার আজকে নিম্নমুখী হচ্ছে, অবশ্যই অবশ্যই সেটা কিন্তু কালকে ঊর্ধ্বমুখী হবে। তাহলে আমাকে প্রথমে হচ্ছে আমাকে ভয় পেলে চলবে না। দ্বিতীয় হচ্ছে লোভ। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখেছি, যে কোনো একটা স্টক বা কোনো একটা শেয়ার বা কোনো একটি মিউচুয়াল ফান্ডের কোনো ইনভেস্টমেন্ট দিনে দিনে ওর প্রফিট বাড়ছে, তখন অনেক বিনিয়োগকারীরা তখন শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু তখন আর কিছু খুঁজে পাওয়া যায় না। তাহলে যে আমি যে লোভে এগোচ্ছি, তাহলে লোভটাও এখানে কিন্তু সংবরণ করতে হবে। আমরা অবশ্যই কিছু না কিছু লাভের জন্য টাকা বিনিয়োগ করছি, বিনিয়োগকারীর উদ্দেশ্যই হচ্ছে কিছু না কিছু লাভ তৈরি করা। কিন্তু তার মধ্যে এই নয় যে আমাকে কখনো লোভ করলে চলবে না এবং আমাকে ভয় পেলে চলবে না। ঠিক এর বিপরীতমুখী কাজটা আমাকে করে যেতে হবে। অর্থাৎ যে বাজারে যখন নিম্নমুখী হচ্ছে, তখন বিনিয়োগ বন্ধ না করে বিনিয়োগটাকে আরো বেশি করে চালানো। যদি কেউ এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে এই সময়টা তার গোল্ডেন অপরচুনিটি, সে কিছু টাকা অ্যামাউন্ট টপ আপ করতে পারেন। আবার যখন বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে, তখন ওনার যে ইনভেস্টমেন্টের যে প্রয়োজনটা রয়েছে, সেই ইনভেস্টমেন্টটাকে উনি চাইলে একটু কমিয়ে ডেটে ফান্ডের দিকে এগিয়ে যেতে পারেন। অ্যাগ্রেসিভ ইকুইটির দিক থেকে সরে গিয়ে উনি ডেটের দিকে এগিয়ে যেতে পারেন, যে কারণ বাজার এখন ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের মধ্যে আরো একটা ভয় আমি দেখেছি, না বাজারটা এখন উঠছে আমি এখন বিনিয়োগ করব না, বা বাজারটা এখন নামছে আমি এখন বিনিয়োগ করব না। মার্কেটটা ঠিকঠাক আসলে মানে মানে টপ বটম আমি ধরার চেষ্টা করছি, বটম কোনোদিন কারোর পক্ষে ধরা সম্ভব হয় না। সেই জন্য আপনি এখন থেকেই বিনিয়োগ করা শুরু করুন। আপনি যখনই একটা লং টার্ম 15 বছর বা 20 বছর হরাইজনে দেখবেন, তখন দেখবেন পিছন দিকে আপনি কবে শুরু করেছেন সেটা কিন্তু আপনি প্রায় ভুলে যাবেন। এর মাঝখানে প্রচুর উত্থান পতন আমাদের জীবনে যেরকম আসে, বাজারেও সেরকম উত্থান পতন আসে। সব দিন কারো সমান নাহি যায়। তা একটা সময় কিন্তু আপনি রিটার্ন অবশ্যই দেখে উঠতে পারবেন। আহ এই ক্ষেত্রে আর একটা বলছি, আপনি বললেন টপ আপ করাটা। অনেকেই টপ আপ বলতে বোঝে যে আমি একটা রেগুলার বেসিসে এক এসআইপি করছি, আমার একটা নির্দিষ্ট সংখ্যক টাকা মাসের শুরুতে এসআইপির ফান্ড গুলোতে চলে যাচ্ছে, বা শুরুতে আপনারা যখন আপনারা ডেট দিয়ে চলছেন ডেটে চলে যাবে। তাহলে আহ, সেই মানে যে টপ আপ বলতে কি বোঝায়, তারা বোঝেন যে ওই টাকাটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া বা অন্য একটা ফান্ড যুক্ত করা। ফান্ড যুক্ত না করেও কিন্তু টপ আপ করা যায়। এবার টপ আপ করাটা কি কিভাবে করা যায়, তার পদ্ধতি কি কি, বা এটা এককালীন টপ আপ কিভাবে হয়, সেটা একটুখানি আপনি বিনিয়োগকারীদের একটু বুঝিয়ে দেন। আমি কোনো একটি নির্দিষ্ট ফান্ডে আমি এসআইপি করছি।
এবার আমাকে এর পাশাপাশি একটা কিন্তু লিকুইড ফান্ড বা তথাকথিত ডেট ফান্ডে আমাকে অল্প অল্প করে কিন্তু টাকা রেখে দেওয়া দরকার আছে। সব টাকাটা 100% কিন্তু আপনি জানি আপনি 15 বছরের জন্যই এগোচ্ছেন, কিন্তু 100% টাকাটা কিন্তু আপনি ইকুইটিতে দেবেন না। আপনি একটু ভেঙে নেবেন, তার একটা ছোট্ট পার্টে আপনার প্রয়োজন অনুযায়ী 80-20 হতে পারে, যে টাকাটাকে আপনি লিকুইড ফান্ডে রাখছেন। এটা কিন্তু আপনি অপরচুনিটির জন্য ইনভেস্টমেন্ট করছেন। হতে পারে আপনি 2 বছর মার্কেটে আপনার কোনো আপনি যে লিকুইড ফান্ড বা ডেট ফান্ডে রাখছেন, তার ফলে আপনার কোনো রিটার্ন তৈরি হচ্ছে না, তথাকথিত 5-6% রিটার্ন পেয়েই অভ্যস্ত। কিন্তু ওই টাকাটা যে আপনি প্রিজার্ভ করেছেন, যেদিনকে মার্কেট আপনার ড্রপ ডাউন হবে সেদিকে তখন লামসাম ইনভেস্টমেন্ট করা। সাধারণত আমাদের তো সাধারণ মধ্যবিত্ত পরিবার, তা আমাদের কাছে কিন্তু হঠাৎ করে 50,000, 2 লাখ, 1 লাখ টাকা আসা সম্ভবপর নয়। তা আমরা রোজকার চাকরি করি, রোজকার ইনকাম করি। ঠিক তা সেই জন্য আমরা এসআইপি যখন করব, ইকুইটি ফান্ডের সঙ্গে সঙ্গে একটা লিকুইড ফান্ডে আমরা কিন্তু এসআইপিটাকে রাখবো, যেটা ঠিক আমাকে অপরচুনিটিকে গ্রিপ করতে কাজে লাগবে। ঠিক ঠিক এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা দর্শক বন্ধুদের বলতে চাইবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আপনি হঠাৎ করে টাকা কোথা থেকে পাবেন। আপনি তো একটা নির্দিষ্ট, আপনার নির্দিষ্ট একটি বেতন আছে, বা আপনার ব্যবসা থেকে নির্দিষ্ট একটি আয় হয়, আপনি সেই আয় বুঝে ব্যয় করেন। হুম। আপনি আগে এসআইপি করে রেখেছেন, বাদ বাকি আপনার সংসার খরচ আছে, সন্তানাদি থাকলে তাদের পড়াশোনার খরচ রয়েছে, সে সব মিলিয়ে মিশিয়ে আপনি মাসটা চালান। এবার হঠাৎ করে মার্কেটটা অনেকটা পড়ে গেল, এবার আপনার ইনভেস্টমেন্ট তো ন্যাচারালি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ন্যাভ কমে গেছে, আপনার টোটাল যে রিটার্ন সেটা খানিকটা কম আপনার দেখা। ইচ্ছা হচ্ছে ইনভেস্টমেন্ট করার, কিন্তু হ্যাঁ, হাতে পর্যাপ্ত টাকা নেই। হ্যাঁ, তার আগে থেকে আমাকে তার সংস্থান করে রাখতে হবে। একদম। এই এই ইনভেস্টমেন্টের সংস্থানটাই পুরোটাই কিন্তু লিকুইড ফান্ড করতে সাহায্য করবে, যেটা সুব্রতবাবু বললেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমার মনে হয় বিনিয়োগকারীদের এটা মাথায় রাখা উচিত। এই কারণেই কিন্তু একজন গুরু বা একজন সঠিক পথপ্রদর্শকের প্রয়োজন আছে। প্রয়োজন আপনারা পড়ে। যদি মনে করেন যে আমরা সব জেনে গেছি, সব কারো পক্ষেই জানা সম্ভব না, আমরা সব জানি না। না, এবং বিনিয়োগকারীদেরও এটা মাথায় রাখতে হবে, রাকেশ ঝুনঝুনওয়ালা সব জানতেন না। এটা না। মাথায় রেখেই আপনারা বিনিয়োগটা করুন, যে আপনারা জানেন না, আমরাও জানি না, আমরা যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করবো। এবার আপনারা যদি তারপরে কিছু জেনে থাকেন, সেটা খুব ভালো, সেটা আপনার জন্য ভালো। তো বিনিয়োগকারীদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। মানে এবার তাহলে শত্রুর সঙ্গে খানিকটা মিত্রতারও একটা আভাস আমরা এখানে দিয়ে রাখি, যে অবশ্যই, অবশ্যই। আপনার মন। বাজার বাজারে যেরকম শত্রু আছে, তেমনি আপনার কিছু মিত্র আছে। সেই মিত্রগুলো, আমি 5খানা মিত্রর কথা বলবো, পঞ্চ পাণ্ডবের মতন। এই মিত্র যদি আপনার সঙ্গে থাকে, তাহলে আপনার লক্ষ্য অবশ্যই প্রাপ্তি হবে। প্রথম মিত্র হলো আপনার ধৈর্য, অর্থাৎ পেশেন্স। আপনি যে ইনভেস্টমেন্ট করছেন, আপনি আহ ধৈর্য ধরে থাকতে হবে। অর্থাৎ ধৈর্য আমরা বলতে কি বুঝি, আপনি যখন 10 বা 15 বছর লং টাইমে যাচ্ছেন, স্বাভাবিকভাবে আপনার ধৈর্য থাকছে। দ্বিতীয়ত শৃঙ্খলা। আপনি প্রতি মাসের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাকা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি এই শৃঙ্খলাটাকে কিন্তু বন্ধ করবেন না। রোজকার এই প্র্যাকটিসটা যেন আপনার থাকে। মার্কেট আপ হলো, মার্কেট ডাউন হলো, এটা আপনি দেখবেন না, আপনি শৃঙ্খলাবদ্ধভাবে ইনভেস্টমেন্ট করবেন। একদম। আপনি অলওয়েজ ইনভেস্টেড রয়েছেন, মানে আপনি যেমন প্রতি মাসে বিনিয়োগ করছেন, তার সঙ্গে হাতে এই পুজোর সময় হোক বা বিভিন্ন সময় বোনাস এসছে বা কোনো রকম টাকা হাতে এসছে, কোনো গিফটেড মানি এসছে, সেই টাকাটাকে আপনি পারলে ইনভেস্টমেন্ট করুন। এরপরে আসি লং টার্ম। ইনভেস্টমেন্টের কথাই কিন্তু সবসময় লং টার্ম ধরে চলে। ইনভেস্টমেন্ট কিন্তু আজকে সকালে রেখে আমি কিন্তু বিকাল বেলা ফসল নেবো, সেক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। প্রতিটা ইনভেস্টমেন্ট কিন্তু রিটার্ন আসতে একটা সময় লাগে। তার লং টার্ম কিন্তু আমাকে অবশ্যই চুজ করতে হবে। এরপরে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। সব থেকে কঠিন জিনিস কিন্তু আত্মনিয়ন্ত্রণ। মার্কেট আপস, মার্কেট ডাউন, অনেক কিছু হয়, কিন্তু সেক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণটাই থাকবে। বাজারে অনেক খবর আপনার কানে আসবে, কিন্তু আপনার ওই কঠিন আত্মনিয়ন্ত্রণে কিন্তু আপনাকে সঠিক দিশা দেখাবে। এইটা আপনাকে, এই 5টা পয়েন্ট আপনাকে মেনে চলাটা অবশ্যই প্রয়োজন। একদম। তো সুব্রত বাবু। আপনার আপনার কিন্তু আপনার বাজার কিন্তু কখনোই আপনার শত্রু নয়। হুম। ইনফ্লেশন যেটাকে বলি, ইনফ্লেশনও আপনার শত্রু নয়। আপনার কোন ফান্ড কত রিটার্ন দিচ্ছে এটাও আপনার দেখার বক্তব্য নয়। আপনি যদি সঠিকভাবে আপনি নিয়মিত এই 5টা নিয়ম মেনে চলতে পারেন, তাহলে আপনার লক্ষ্য প্রাপ্তি অবশ্যই হবে, এবং আপনি দিনের শেষে সেই হাসিটা কিন্তু আপনার মুখে থাকবে। আমি সুব্রত বাবুর কথার সঙ্গে সম্পূর্ণ একমত তো বটেই। আমি একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করতে চাইবো। সবসময় মাথায় রাখবেন, 10 বছরের হরাইজন যদি আপনার থাকে,
10 বছরের হরাইজনে দেখবেন যে 6 বছর মোটামুটি কম রিটার্ন দিয়েছে, মার্কেট খারাপ গেছে, ডাউন গেছে, ডাউনওয়ার্ড নিম্নমুখী হয়েছে, একটা অ্যাভারেজ রিটার্ন কিন্তু এসআইপি তে দিয়ে যায়, কারণ অ্যাভারেজিং হয় তখন। আর 4 বছর দেখা যায় মার্কেটটা খুব ভালো র্যালি করছে। তাহলে আপনি একজন সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে যেটা হয়, ধরুন আপনি ডাউন মার্কেটে, আপনি আপ মার্কেটে করেছেন, কারণ আপনারা দেখে অভ্যস্ত যে না, মার্কেট উপরে যাচ্ছে মানে এবার থেকে উপরেই যাবে, রকেট একবার চাঁদে, মঙ্গলে, বৃহস্পতিতে চলে যাবে। ব্যাপারটা তো সেরকম নয়। চাঁদে যখন যাবে আবার নেমে নেমে পৃথিবীতেও আসবে আবার। ব্যাপারটা তাই হয় বারবার, কিন্তু তার মানে এটা নয় যে সেন্সেক্স বা নিফটি এক জায়গায় থেমে থেকেছে। আপনারা 10 বছর আগে নিফটির কত পয়েন্ট ছিল, এখন কত পয়েন্ট, সেটা নিজেরাই বিচার করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। মানে এটা আমার আলাদা করে বলার কিছু নেই। তো উপরে যাবেই, এটা একদম ধ্রুব সত্য, যে জন্মেছে সে মরবে। এবং নিফটি সেন্সেক্স বা এই পয়েন্ট গুলো দেশের অর্থনীতির সঙ্গে সঙ্গে এগিয়ে যাবে। আর দেশের অর্থনীতি যদি টোটাল ডুবে যায় তাহলে আলাদা হয়। তো আপাতত সেই সংকেত নেই, কারণ আমাদের ইন্ডিয়ার মার্কেট খুব ডাইভার্সিফাইড মার্কেট, যে কোনো একটি বিষয়ের উপর নির্ভরশীল নয়। অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, অনেকগুলো সেক্টর আছে, যে কারণে ইন্ডিয়ার মার্কেট সহজে ডাউন হবে না। এটা একদম ধ্রুব সত্যি কথা। এবং ভারতবর্ষের যে জনসংখ্যা, এই জনসংখ্যাটা হচ্ছে ভারতবর্ষের একটা বিশাল বড় শক্তি। এই একদম। জনসংখ্যা যেমন আপনার বিভিন্ন কলকারখানায় গিয়ে বিভিন্ন জিনিস প্রোডাকশনও করতে পারে, তেমনি এই জনসংখ্যা কিন্তু বিশাল বড় কনজিউম করতে পারে। হুম। তাহলে আমাদের দেশে যে পণ্যটা উৎপাদন হচ্ছে, উৎপাদন করতেও আমরা প্রচন্ড পারছি, আবার সেই উৎপাদিত পণ্যটাকে আমরাই পারচেস করছি। তাহলে একদম আমরা নিজেদের দেশেই আমরা ক্রেতা, তাহলে বিদেশের কারোর উপর কিন্তু আমাদেরকে নির্ভর করে নির্ভরশীল হতে হচ্ছে না। হচ্ছি না। আমাদের টাকাটা আমাদের ঘরেই রোল আউট হচ্ছে। ধরে নিন Right. আপনারা 5 ভাই, এক ভাই চাল তৈরি করে, মানে চাষ করেন আর কি, এক ভাই ডাল চাষ করেন, এক ভাইয়ের মুদির দোকান আছে, এক ভাই মানে অন্য ব্যবসা করেন, এক ভাই চাকরি করেন। চাল ডাল সকলেরই লাগে, যারা যে মুদির দোকান চালায় তারও লাগে, যারা সাধারণ সংসার বা চাকরি করছে তাদেরও লাগে। তো তার এবার আপনারই ঘরের টাকাটা, আচ্ছা তুই চাল করছিস, আমি দিলাম, আমি কিনে নিলাম, তুই টাকা নেই, এবার সেই ভাই মুদির দোকানে গিয়ে আবার অন্য যে জিনিসপত্র, তেল Right, মশলা যা right. লাগে সেটা ওখান থেকে কিনলো। বাকি ভাইরা যাদের যাদের যেরকম যেরকম দরকার টাকা দিয়ে কিনে নিল, ফলে আপনার ঘরের টাকাটা আপনার ঘরে রোল আউট হয়ে যাচ্ছে। কিন্তু ভারত একদম ঠিক, ঠিক একদম ঠিক। একই কথা, যে আমাদের যে জনসংখ্যার যে মানে মেইন ফোর্সটা, সেটা হচ্ছে খুব ইয়াং একটা এজে আমরা জনসংখ্যার, একটা গড় আয়ুটা খুব কম। আমরা 24-25-এর মধ্যে গড় আয়ু রয়েছে ইন্ডিয়ার, যেটা ইউরোপ বা এখন ব্রিটেনের যদি গড় আয়ু দেখেন তাহলে মোটামুটি দেখা যাবে যে 41 বা 42 হয়ে গেছে। হুম, কেন হুম। ওদের এটা আমাদের বিয়ে করার প্রতি বিশাল একটা অনীহা, এবং এবং সন্তান উৎপাদন এবং তার প্রতিপালনের প্রতি যে দায়িত্ব নেব না, এই একটা মনোভাব ইউরোপের হুম, একটা প্রভূত ক্ষতি করেছে। হুম, হুম, এই ক্ষতির কারণে তারা মানে তাদের বর্ডার খুলে দিয়ে আরো আরো বড় ধরনের ক্ষতি ডেকে এনেছে। তো সেটা নিয়ে একটা বৃহত্তর ক্ষেত্র, সেটা নিয়ে আমি আলোচনা করছি না এই মুহূর্তে। কিন্তু ভারতের যেটা সত্যি সেটা হচ্ছে দেশের জনসংখ্যা, এবং সেটা ইয়াং ইউথ আমাদের দেশে বেশি, যার ফলে আগামী দিনের ওয়ার্কফোর্স বলুন বা কনজিউমার বলুন বা এই যে ট্রেনিং নিয়ে স্কিল্ড ওয়ার্কার বা স্কিল্ড প্রফেশনাল বলুন, সেটার কিন্তু অভাব ভারতের হবে না। আমাদের কারো অন্য কোনো দেশের প্রতি ডিপেন্ডেন্ট হতে হবে না কনজিউম করার জন্য বা স্কিল্ড ওয়ার্কার তৈরি করার জন্য। সেই এই যারা কারণে ইন্ডিয়ার মার্কেট কিন্তু ডুববে না। হ্যাঁ বলুন। হুম, এই যারা ইয়ং জেনারেশন আছে, একদম মানে নতুন যারা কর্মজীবন শুরু করেছে, তাদের হাতে কিন্তু হতে পারে টাকাটা অল্প, কিন্তু তাদের কাছে সব থেকে বড় শক্তি সেটা তাদের টাইমিং আছে। এই লং টাইম যে তারা ইনভেস্টেড করে থাকতে পারবে, এবং ভারতবর্ষ যে আমাদের প্রধানমন্ত্রীর কথা যে অমৃত ভারতের আমরা এগিয়ে চলেছি, তা সেই ফসল তারা দেখতে পাবে আগামী 20 বছর পরে, তারা সেই ফসলটা দেখতে পাবে। যদি এখন থেকে কোনো ইয়ং যারা জেনজি আমরা বলে অভ্যস্ত, সেই হুম, জেনজি যদি এখন থেকে ইনভেস্টমেন্ট করে দেওয়া শুরু করে, অল্প একদম হোক ক্ষতি নেই, কিন্তু ইনভেস্টমেন্ট আপনি করছেন। আর একদম। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি প্রচুর ইনভেস্টরকে দেখেছি, তারা কিন্তু তাদের পোর্টফোলিওটাকে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে একবার চেক করে, যে অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করে থাকুন না কেন। কিন্তু আমি এই প্রসঙ্গে বলি যে দেখুন, আপনি গোল্ডে ইনভেস্টমেন্ট করেছেন বা ব্যাংকে এফডি করেছেন, আপনি তো দেখেন 5 বছর পরে ব্যাংকে সার্টিফিকেট নিয়ে যান, টাকা তুলে নিয়ে আসেন। আপনি তো হুম, রোজ দেখার তো কোনো অপশন নেই। না, এটা রোজকার হাতে দেখার অভ্যাস আছে বলে রোজ কিন্তু একবার সকালে আপনি দেখছেন। তার ফলে কি হচ্ছে, মার্কেটের প্লাস মাইনাস রোজকার সেন্টিমেন্ট কিন্তু অবশ্যই কাজ করবে। সেখানে আপনার পোর্টফোলিও কোনোদিন প্লাস হয়,
কোনোদিন আপনার মাইনাস হয়, কোনোদিন আপনার ভালো লাগে, কোনোদিন আপনার খারাপ লাগে। তা এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে গেল, যেটা আমাদের প্রতিটা বাড়িতেই হয়ে থাকে। সেটা হচ্ছে মা মা যখন আমাদেরকে ছোটবেলা থেকে সবসময় দেখে, মা কিন্তু কখনোই বলে না যে আমার সন্তান মোটা হয়েছে, আমার সন্তান লম্বা হয়েছে। মা কিন্তু দেখতে পায় না, কারণ মা কিন্তু রোজকার আমাকে দেখে। অপরদিকে মামা মামা আমাকে 6 মাস বা 1 বছর পর পর বাড়িতে আসে দেখে। এবার মামা এসে কিন্তু আমাকে বলে যে না, হ্যাঁ আমার ভাগনা একটু মোটা হয়েছে, একটু লম্বা হয়েছে, শরীর স্বাস্থ্যের উন্নতি অবনতি সবটা দেখতে পায়, কারণ সে ওই 6 মাস 1 বছর পর সে কিন্তু তার পোর্টফোলিওটাকে দেখছে। হুম, সেরকম বিনিয়োগকারী যদি আপনি রোজকার মা থেকে মামা হয়ে যান, তাহলে কিন্তু আপনি আপনার রিটার্ন অবশ্যই দেখতে পাবেন। একদম। তো আহ, আমরা এখানে, মাফ করবেন, আমরা এখানে শত্রু নিয়ে আলোচনা করছিলাম, তো আমরা মিত্র নিয়েও আলোচনা করলাম। মা আর ডবল মা, তাদের মধ্যে তফাৎ সেটাও দেখলাম। আমি জাস্ট সুব্রতবাবুর কথার সঙ্গে একটা নতুন পয়েন্ট অ্যাড করতে চাই। এখানে শত্রু তো আপনার মন, হুম। আরো একটা শত্রু আছে। সেই শত্রুটা আপনার ফোন, শুধু মন নয়। ফোনটা কি করবেন? যেখানে বিনিয়োগ করছেন সেই অ্যাপটাকে দয়া করে আনইনস্টল করে দিন। 5 বছর পরে আবার ইনস্টল করবেন। কিছুদিন রাখার পর আবার আনইনস্টল করে দিন। তারপর আবার 10 বছর পরে ইনস্টল করবেন। এভাবে একটা অভ্যেস তৈরি করুন। কোনোভাবে আপনার কাছে নেই, আপনি দেখতেও পাচ্ছেন না, আপনি ভাবছেন না, ওখানে ইতি। দ্বিতীয় কথা, সোশ্যাল মিডিয়া। আপনি যদি বিনিয়োগকারী, বিশেষ করে নব্য বিনিয়োগকারী যদি হয়ে থাকেন, তাহলে আপনার কানের কাছে মশা মাছির মতো ওই যে রাতের বেলা ঘুমোতে ডিস্টার্ব করে, দেখেছেন? কনস্ট্যান্ট করতে থাকে কানের সামনে। ওই ভিডিওগুলো আপনার বিনিয়োগকারীদের কানের সামনে, আপনাদের কানের সামনে এমন ভাবে করে আপনারা নিশ্চিন্তে বিনিয়োগটা করে সুস্থ থাকতে পারেন না। আপনাকে ভাবতে, উল্টো পাল্টা ভাবতে বাধ্য করবেই করবে। এটা ওদের ধর্ম। এটা দেখুন, ওরা যারা করছেন, বেশিরভাগ বলছি, সবাই নয়, বেশিরভাগ, তারা কিন্তু শুধুমাত্র ভিউজ এবং রেভিনিউ কামানোর জন্য এটা করছেন, ভাইরাল হওয়ার জন্য করছেন। আপনি সেই ভাইরাল হওয়া এবং ওর টাকা রোজগারের একটা মানে মাধ্যম হিসাবে তাতে ইন্ধন দেবেন, না আপনি সেখান থেকে বেরিয়ে গিয়ে আপনার যিনি উপদেষ্টা আছেন, যিনি পরামর্শদাতা আছেন, যিনি আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আছেন, তার কথা শুনবেন? সেটা কিন্তু আপনার ভেবে দেখার দায়িত্ব। ঠিক আছে? তো ফলে আমরা মন এবং তার সঙ্গে মিলিয়ে ফোন, এই দুটোই কিন্তু আপনার প্রধান শত্রু। তো ফোনে রাইট। যখন আপনার সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো আসবে, স্ক্রোল করবেন যখন আসবে, তখন এগুলোকে স্কিপ করে বেরিয়ে যান অথবা এগুলোকে কেটে দিন। তাহলে কি হবে, আপনার যে সোশ্যাল মিডিয়া যে অ্যাপ আপনি ব্যবহার করছেন, সেই অ্যালগোরিদম বুঝতে পারবে যে না, এই ভিডিওগুলো এ পছন্দ করছে না, সে কারণে স্কিপ করে যাচ্ছে বা কেটে দিচ্ছে। যার ফলে আপনার ফিডে বারবার ওই ভিডিওগুলো আসবে না। আমি জানি আপনার হাত মুখ করবে, আহারে কি হলো একটুখানি দেখুন। দেখার দরকার নেই, আমি বলছি শুনুন। আপনি 10 বছর পরে যখন দেখবেন যে 6 বছরের খারাপ টাইম এবং 4 বছরের র্যালি আপনার টাকাটাকে কোথায় পৌঁছে দিয়েছে অ্যাভারেজিং হওয়ার ফলে, তখন আপনি মনে করবেন যে না, কিছু হলো। আর আপনার ধরুন 35 বছর বয়স হয়ে গেছে, আপনি একটা ভালো ফান্ড তৈরি করতে চাইছেন আপনার রিটায়ারমেন্টের শেষে, কারণ আপনি ওই জমানো টাকা দিয়ে আপনাকে বাকি জীবনটা চলতে হবে। আপনাকে যদি 15,000 টাকা বা 20,000 টাকা রিসাইকেল করতে হয় মাসে, আপনার বয়স যদি 25 বছর হয় না, তাহলে আপনাকে 5,000 টাকা করতে হবে। রাইট, রাইট, একদম ঠিক। আপনার কাছে সময় আছে। এবং সময় আছে। আপনি বলছেন আপনি জীবনের শেষ দিন পর্যন্ত ইনভেস্টমেন্ট চালিয়ে যান, নট দ্যাট। আপনি যদি 20 বছর 25 বছর বয়সে যদি আপনি শুরু করেন, ধরুন কেউ 21-22-এ পড়াশোনা শেষ করলো, 23-এর মধ্যে চাকরি পেয়ে গেল, 1-2 বছর এনজয় করে নিন, অসুবিধা কিছু নেই। আপনি হুম, এনজয় জি, করাটা বাদ সাধবে না তো। আপনি 2 বছর পর থেকে ইনভেস্টমেন্ট করুন, 5-6 হাজার টাকা, 7,000 টাকা, আপনি যেরকম সামর্থ্য হবে করুন, আপনি ইনভেস্টমেন্ট করুন। অবশ্যই। 20 বছর টানা করে ওটাকে রেখে দিন, তুলবেন না। আপনি যে ও- দেখবেন না ওটা, আপনি রিটায়ারমেন্টের টাইমে যখন খুলবেন ওটা, তখন আপনি নিজে চমকে যাবেন। একদমই ঠিক। যত তাড়াতাড়ি শুরু করবেন, তত তাড়াতাড়ি শেষ হবে। আপনি 25-এ শুরু করবেন, আপনার 45-এ শেষ হয়ে যাবে। আপনি 35-এ শুরু করবেন, আপনার কিন্তু 60 অব্দি টানতে হবে। মানে মিডল পক্ষে 55-56 অব্দি টানতেই হবে, জোয়ালের মতো। ব্যাপারটা সেই আমাদের ফ্লাইট টিকিটের মতন। একদম। যত যত আগে আগে আপনি কাটবেন, সাকসেস করবেন, তত হ্যাঁ, কম টাকা দিয়ে ফ্লাইট টিকিট নিতে হবে। ঠিক আর কথা, যত এন্ড অফ দ্য মোমেন্টে গিয়ে আপনি ফ্লাইট টিকিট নেবেন, তত সেম বেশি দাম দিয়ে কিনতে হবে। যাচ্ছেন, আপনার প্রাইস অনেক হাই হয়ে যাচ্ছে। একদম। আপনি সেই একই উচ্চতায় উঠতে চাইছেন, একই কেউ অনেক উচ্চতায়। আগে উচ্চতায় ওঠা ঠিক করে নিয়েছে,
সে আগে ফ্লাইটের টিকিটটি কেটে নিয়েছে, সে আগে বিমানে বসে গেছে, কনফার্ম করে নিচে সিটটা। আর আপনি বলছেন যে না আমি কালকে যা যেতে হবে আমাকে আজকে টিকিট কাটতে হবে। আপনি দেখবেন কোনো দিন প্রাইস এক হবে না, আপনাকে বেশি টাকা দিয়ে টিকিট কিনতেই হবে। উচ্চতায় ইনভেস্টমেন্ট একই সেম সময় টিকিট জিনিসটা একই কাজ জায়গায় করে। উঠবে, কিন্তু সে জাস্ট আগে উঠেছে বলে তার কাছে সময় ছিল, সে আগাম প্ল্যানিং করে কেটে নিয়েছে টিকিটটা, আপনি আগাম প্ল্যানিংটা করতে পারেন। করতে আপনাদের পারে দুজনের মধ্যে এটাই তফাৎ। তাহলে তফাৎটা প্ল্যানিং। একটু মেটানোর চেষ্টা করুন। আর সুব্রত বাবু কি বলছেন দয়া করে আরেকবার শুনুন। প্ল্যানিং এর ক্ষেত্রে যত কম বয়স থেকে প্ল্যানিং করা যাবে তত আমার হাতে কিন্তু দীর্ঘ সময়টা আমি পাচ্ছি। এবার এই সময়টাই হচ্ছে সব থেকে বড় জাদু। আপনি টাকা ইনকাম করতে পারবেন, আজকে 5,000 টাকার জায়গায় আগামী দিনে 25,000 টাকার এসআইপি করতে পারবেন, সেই ক্যাপাসিটি আপনাকে ভগবান দেবে। কিন্তু 5,000 টাকা বিনিয়োগ করে যে রিটার্নটা আপনি পেতেন সেই রিটার্নটা কিন্তু আগামী দিনে আপনি কিন্তু আর পাবেন না। না, প্রচুর চেঞ্জ হয়ে যাবে, আপনারই তখন মনে হবে যে আমি আমার কোনো ছোট ভাই 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে যে টাকাটার ম্যাচুরিটি যে পাচ্ছে তা 30 বছর পরে, আমি সেই টাকাটাই পেতে গিয়ে আমাকে মাসে 40,000 টাকা এসআইপি করতে হচ্ছে। একদম তাহলে এই ইনভেস্টমেন্টটা আপনার বেড়ে যাচ্ছে, কিন্তু রিটার্নটা কিন্তু আপনি একই জায়গায় থাকছেন। একই জায়গায় তো থাকবে। যত আর্লি এজে পারবেন তত আর্লি এজে শুরু ছোট করুন, টাকা হলেও আপনি শুরু করুন। 1-2 থেকে শুরু হয়। আর 10 থেকে কাউকে পড়াতে দেখেছেন যে 10-11 এরকম করে পড়ায় না, বাচ্চাদের 1 2 3 4 করেই পড়ায়। তাহলে আপনি 1 2 3 4 করেই শুরু করুন। আপনি শুরু যখন করছেন তখন 2,000 3,000 টাকা দিয়ে শুরু করুন না, দেখুন না এটা মানে বিষয়টা একটুখানি দেখে নিন। আপনি 5,000 টাকা করবেন, 5,000 10,000 আপনার রোজগার যেমন বাড়বে তেমন আপনি করতেই পারেন, অসুবিধা নেই। শুরু এবং তো করুন, আমাদের বক্তব্য সেটাই। তাহলে এবং আপনার আমার এই এপিসোডের যে, হ্যাঁ বলুন, বলুন আমার একটা মানে অভিজ্ঞতায় দেখেছি, আমার যে সকল ইনভেস্টরদেরকে তারা অ্যাপ নিয়েছে, অ্যাপ ব্যবহার করে বা মেলে তার স্টেটমেন্ট চেক করে, তাদের ইনভেস্টমেন্ট আর যে সকল ইনভেস্টর আছে এক গ্রুপ যারা কিছু বোঝে না, শুধু ইনভেস্টেড হয়ে রয়েছে, আহ, বছরে একবার কত রেখেছি আর কত হয়েছে শুধু এইটুকুনি দেখতে চায়। হ্যাঁ, এই সেকেন্ড পার্টদের কিন্তু টাকাটা কিন্তু আলটিমেট তৈরি হয়েছে, তারা মাঝে তারাও অবাক হয়ে যায়, আমি এইটুকুনি টাকা দিলাম কি করে এত টাকা তৈরি হলো। আর প্রথম গ্রুপ সে রোজকার দেখছে, স্টেটমেন্ট অ্যাপস বিভিন্ন ভাবে রোজকার ট্র্যাক করছে, কিন্তু ওটা ট্র্যাক করার জিনিস নয়। যেটা আপনি রোজ, আপনি তো ট্রেডিং করছেন না, আপনি ইনভেস্টিং করছেন। আজকে ভারতবর্ষে কেন সারা বিশ্বব্যাপী যারা ইনভেস্টার হয়, ইনভেস্টার কিন্তু সবসময় লং টার্ম, অন্ততপক্ষে 15 বছর হরাইজন করে তারা ইনভেস্টিং করে। যে কোনো শিল্প কলকারখানা যে তৈরি হয়, তারা কিন্তু আজকের দিনের এক্সপেন্স বা আজকের দিন প্রফিট দেখে না, তারা 15 বছর পরে কি হবে সেটা তারা ক্যালকুলেশন করে। তা সেরকম আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন, আপনার গোল 5 7 15 যেটাই হোক, আপনি সেই হিসাব করে দেখুন। তার আগে কিন্তু আপনি দয়া করে আপনার এই পোর্টফোলিও বারবার চেক করবেন না। তাহলে ওই যে বারা বললাম মন এবং ফোন, এই দুটো প্রবলেম। তো বিনিয়োগকারীদের ক্ষেত্রে দাদা ওয়ারেন বাফেট বোধহয় 60 বছরের উপরে এখনো বিনিয়োগ করে যাচ্ছে। রাইট, রাইট। তাহলে আপনি আপনার জীবন থেকে দুটো জিনিসকে নালিফাই করুন, একটা মন একটা ফোন, দুটো জিনিসকে বাদ দিয়ে দিন। সুব্রতবাবু লাস্ট কথাটা আমার যেটা মনে পড়লো, যারা সাঁতার জানে তারাই কিন্তু জলে ডোবে, জানেন তো? তারা বেশি এক্সপেরিমেন্ট করতে গিয়ে সমুদ্রের মাঝখানে গিয়ে ঝাঁপ দিয়ে দেখা আমি কত বড় সাঁতারু, তারাই কিন্তু জলে ডোবে। যারা সাঁতার এক্স্যাক্ট। জানে না তারা পরিষ্কার প্রোটেকশন নিয়ে নামে, না আমি সাঁতার জানি না ভাই, আমি আগে ডিক্লেয়ার করে দিয়েছি আমি একটা টিউব নিয়ে নামলাম, যাই হোক না কেন আমি ডুববো না। ওভার সেটা কিন্তু অনেক কনফিডেন্সটা বড় ওভার কনফিডেন্সটা ডোবাবে, বিনিয়োগকারীকে কিন্তু মানে জলে ডুবিয়ে দিতে মানে খুব জলে ডুবে করে। দেবে। যে একদম সাঁতার জানে না সে তার লাইফ জ্যাকেট নিয়ে সে সবাইকে বলে তারপর জলে নামছে। হ্যাঁ, আর যে ওভার কনফিডেন্স সে কিছু এক্সট্রা দেখাতে গিয়ে কিন্তু সে আলটিমেট কিন্তু ক্ষতি করে বিপদ ডেকে ফেলছে। আনছে। তো এই যে যারা নব্য বিনিয়োগকারী, যারা ভাবছেন তারা আপনারা অনেক কিছু জেনে ফেলেছেন, তো জানাটা সঠিক কিনা সেটাও তো জানতে হবে, নাহলে প্রবলেমে পড়বে। তাহলে আমরা নির্যাস যেটা পেলাম, মন ফোন দূরে রাখুন। যারা মনে করছেন অনেকটাই আপনারা জানেন, নিশ্চয়ই জানতে পারেন, সেটা নিয়ে দ্বিমত নেই, থাকতেই পারে না। মানে আমরা তো আপনার এই জানাটাকে জাজ করতে বসিনি এখানে, আপনাদের অবশ্যই। ইনফরমেশন দিতে বসেছি। তাহলে আপনারা জেনে নিন যে আপনারা যেটা জানেন সেটা সঠিক কিনা। আর দয়া রাইট। করে জীবন থেকে এই দুটো জিনিস বাদ দিন, আপনার প্রধান শত্রু এই দুটি। ফলে এটা বাদ দিলে আপনার বিনিয়োগ কিন্তু অনেক বেশি সুরক্ষিত, অনেক বেশি দ্রুত গ্রো করবে। তাহলে চঞ্চল মন, লক্ষ্মীও চঞ্চলা মনও চঞ্চল, মাথায় রাখবেন। আপনার চঞ্চল মন কিন্তু চঞ্চলা লক্ষ্মীকে আপনার বাড়ি থেকে বা আপনার বিনিয়োগের যে ফান্ড থেকে সেখান থেকে তাকে অন্য রাস্তা দেখিয়ে দেবে। শান্ত পরিবেশ না হলে, ভালো নয়। না শান্ত পরিবেশ না হলে কখনোই কিছু সৃষ্টি হয় না।
যখন ফুল ফোটে তার শব্দ কিন্তু আমরা পাই না, কিন্তু সকালবেলা গিয়ে বাগানে আমরা ফুল দেখতে পাই। পৃথিবীর যে কিছু জিনিস কিন্তু শান্ত পরিবেশেই তৈরি হয়, কখনোই নিঃশব্দে। অস্থির পরিবেশে কোনো কিছু সৃষ্টি হয় না। অস্থির পরিবেশ আপনার ধ্বংসের হয়। একদম। তাহলে আমরা অস্থির হব না, শান্ত না। থাকবো, শৃঙ্খলাবদ্ধ থাকবো, দীর্ঘমেয়াদী থাকবো। আপনাদের এটা যদি আপনারা নিজেরা নিজেদের কাছে একটু প্রমিস করেন, তাহলে আপনাদের লাভ হবেই, কেউ আটকাতে পারবে না। তাই। আপাতত এই নোট নিয়েই আমরা আজকের পর্ব শেষ করছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।